বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 বইয়ের চ্যাপ্টার রয়্যালটি অ্যাকাউন্টস থেকে আজকে 1 নম্বর ক্লাস। এই ক্লাসে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়টা হাতে কলমে বোঝানো হবে। তারপরে এই ক্লাসের মধ্যেই একটা অঙ্কের সমাধান বোঝানো হবে। ধৈর্য ধরে কোনো শিক্ষার্থী প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। শুধু ক্লাসটা দেখতে হবে। তাহলে আমি আলোচনা শুরু করছি। চলে আসলাম আমার ডিজিটাল নোটের মধ্যে, যেখানে আমি প্রত্যেকটা অধ্যায়ের বেসিক বিষয় হাতে কলমে বুঝিয়ে থাকি। এই অধ্যায়ের বেসিক বিষয়গুলো আমি আগে থেকে লিখে নিয়েছি যাতে সময়টা কম লাগে, তবে এখন আমি ব্যাখ্যা করে বোঝাবো। এই জন্য আমাকে একটু সময় দিতে হবে। পুরো অধ্যায়ের বেসিক বিষয়টা বোঝানোর জন্য আমাকে একটু সময় দিতে হবে। রয়্যালটি অ্যাকাউন্টস বাংলা অর্থ হচ্ছে সত্যবাড়া। রয়্যালটি অ্যাকাউন্টস বা সত্যবাড়া কি, এটা প্রথমে বলতে চাই। রয়্যালটি অ্যাকাউন্টস বা সত্যবাড়া হচ্ছে, যেমন ধরো কোনো ব্যক্তির সম্পত্তি আমি ব্যবহার করব। কোনো ব্যক্তির সম্পত্তি আমি ব্যবহার করব আয়ের উদ্দেশ্যে। যেমন ধরো একটা জমিটা আমি ব্যবহার করব, জমি ব্যবহার করে ব্যবসা পরিচালনা করব আয়ের উদ্দেশ্যে। তো ওই যে একজন ব্যক্তির সম্পত্তি আমি ব্যবহার করছি, তো ওনাকে নির্দিষ্ট পরিমাণ ভাড়া দিতে হবে, ওইটাই হলো সত্য ভাড়া বা রয়্যালটি অ্যাকাউন্টস। এখন উদাহরণস্বরূপ রহিম নামের একজন ব্যক্তি, ওনার একটা সম্পত্তি আছে। তাহলে আমি লিখে নিলাম ল্যান্ড। একটা জমি সম্পত্তি আছে ওনার। এখন ওনার নাম হলো রহিম, তাহলে উনি হলেন সম্পত্তির মালিক, অর্থাৎ এসেটস। তারপর উনি সম্পত্তির মালিক, আবার উনি জমিটা লিজ দিবেন, সুতরাং উনি লিজ দাতাও। আবার এটার ইংরেজি নাম লেজর, আমি প্রত্যেকটা বিষয় এক এক করে লিখে নিয়েছি। আবার উনি ল্যান্ডলর্ড মানে জমিদার, জমির মালিক। তোমরা অঙ্কের মধ্যে ল্যান্ডলর্ড পাবে, তারপর লেজর, এগুলো পাবে। এখন এটা বোঝানোর জন্য আমি এখানে লিখে নিয়েছি যাতে ওই সময় কোনো প্রবলেম না হয়। তাহলে আমরা জানতে পারলাম যে জমির মালিক হলেন জনাব রহিম, উনি সম্পদের মালিক, অথবা উনি লিজ দাতা কারণ উনি ওনার সম্পত্তি লিজ দিবেন, অথবা ওনাকে লেজর বলা হবে। লেজর হচ্ছে লিজ দাতা এর ইংরেজি, ল্যান্ডলর্ড মানে জমির মালিক। ওনার যে জমি, করিম নামের একজন ব্যক্তি, উনি ভাড়া নিয়েছেন, লিজ নিয়েছেন, ব্যবহার করবেন, ওনার সাথে বিভিন্ন চুক্তিতে আবদ্ধ হয়েছেন, ওনাকে ভাড়া দিবেন। তো ওই যে করিম নামের ব্যক্তি লিজ নিয়েছেন, ওনাকে বলা হয় লিজ গ্রহীতা, বলতে পারো ইজারাদার, অথবা ইংরেজিতে ওনাকে বলা হবে লিজে। তাহলে লেজর কি আর লিজে কি, এ বিষয়টা ক্লিয়ার। ওকে, একটু সময় দাও, সকল শিক্ষার্থীরাই বুঝতে পারবেন। উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, চিন্তার কারণ নেই। এখন আমাদের এখানে করণীয় করণীয় হলো অ্যানালাইসিস অফ রয়্যালটি। আমি এক এক করে বোঝাবো। শর্ট ওয়ার্কিংস, রয়্যালটি অ্যাকাউন্টস, ল্যান্ডলর্ড, মোটামুটি এই 4টা রিকোয়ারমেন্ট আমাদের অঙ্কের মধ্যে সমাধান করতে হয়। এখন এগুলা কিভাবে সমাধান করতে হয় আমরা একটু পরেই বুঝতে পারবো। এখন এক এক করে বোঝাচ্ছি। অ্যানালাইসিস অফ রয়্যালটি, ওইটা বাইর করার নিয়ম, ওইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অ্যানালাইসিস অফ রয়্যালটি বাহির করার জন্য সব সময় এরকম একটা টেবিল অঙ্কন করে নিতে হবে, যেখানে শুরুতে থাকবে ইয়ার অথবা বছর, তারপর আউটপুট কি আমরা যখন আজকে অঙ্কের সমাধানটা করব তো ওইখানে ব্যাখ্যা করে বুঝিয়ে দিব। অ্যাকচুয়াল রয়্যালটিস, অ্যাকচুয়াল সত্য ভাড়া কি পরিমাণ, ভাড়ার পরিমাণটা আমি ওইখানে ব্যাখ্যা করে বুঝিয়ে দিব। তো মিনিমাম রেন্ট, ওইটা একটু ব্যাখ্যা করে এখনই বোঝাতে হয়। যেমন ধরো আমি উদাহরণ দিয়েছিলাম, আবারও আমি লিখে নিচ্ছি যে রহিম নামের একজন ব্যক্তির কাছ থেকে একটি জমি ভাড়া নেওয়া হয়েছে। তো ভাড়া নিয়েছেন করিম নামের একজন ব্যক্তি। তখন ওনাদের মধ্যে চুক্তি হয়েছে যে রহিম নামের ব্যক্তি উনি বলেছেন আমার জমি তোমাকে ভাড়া দিয়ে দিলাম, তবে প্রতি বছরে কমপক্ষে
তুমি আমাকে মিনিমাম রেন্ট 50,000 টাকা করে দিতে হবে। মিনিমাম রেন্ট মানে ন্যূনতম ভাড়া কমপক্ষে 50,000 টাকা তুমি আমাকে দিতে হবে, ন্যূনতম ভাড়া, যদি তোমার আয় নাও হয়। ওকে, এখন রহিম এবং করিম, ওনাদের মধ্যে চুক্তি হলো, এই যে জমিটা ব্যবহার করা হয়েছে, হতে পারে জমি থেকে কয়লা তুলবেন এরকম, তো যদি 1 টন কয়লা তুলেন তখন ভাড়া দিতে হবে, উদাহরণস্বরূপ 1 টনের জন্য ভাড়া দিতে হবে 10 টাকা করে। তো যদি 1,000 টন কয়লা উত্তোলন করা হয় তখন 10 কত হবে, 10,000 টাকা ভাড়া দিতে হবে। এইরকম এটাকে বলা হয় মূলত অ্যাকচুয়াল রয়্যালটিস, অঙ্কের মধ্যে আমি বোঝাবো। তো যাই হোক না কেন, অঙ্কের মধ্যে তো বিভিন্ন মান দেওয়া থাকবে। তো মিনিমাম রেন্ট কমপক্ষে ভাড়া, উদাহরণস্বরূপ যদি এটার জন্য বলি যে প্রতি বছরে কমপক্ষে ভাড়া 5,000 দিতে হবে, উদাহরণস্বরূপ ধরে নাও যে এটা চুক্তি হলো। আর রহিম নামের ব্যক্তি করিম নামের ব্যক্তিকে বললেন বা চুক্তি হলো যে কমপক্ষে তুমি আমাকে ভাড়া 5,000 দিতে হবে। তো 1 বছর ওনার অ্যাকচুয়াল রয়্যালটিস 10,000 টাকা হলো, তাই তো। তো ভাড়া 50,000 টাকা দেওয়ার পরে 5,000 টাকা ধরে নিলাম, 5,000 টাকা ভাড়া দেওয়ার পরে বাকি থাকবে 5,000। 5,000 টাকা ভাড়া দেওয়ার পরে বাকি যে 5,000 টাকা থাকবে ওইটাই মূলত এক্সেস ওয়ার্কিং বা অতিরিক্ত আয়ের উদ্বৃত্ত, আমি এটা বলে দিতে পারি। অ্যাকচুয়াল রয়্যালটিস যা হবে ওইটা থেকে ন্যূনতম ভাড়া দেওয়ার পরে যেটা থাকবে ওইটা এক্সেস ওয়ার্কিং এর ঘরে বসাবো। তারপর ওনাদের মধ্যে আরো কিছু চুক্তি হয়ে থাকে। উদাহরণস্বরূপ ধরে নাও এমন কোনো বছর আছে যেই বছরে রহিম নামের ব্যক্তি তেমন একটা আয় করতে পারেন নাই। তো যেহেতু তেমন একটা আয় করতে পারেন নাই, উনি ভাড়াটা কিভাবে দিবেন? তখন রহিম নামের ব্যক্তি যিনি সম্পদের মালিক, ওনাদের মধ্যে একটা চুক্তি থাকবে। আচ্ছা ঠিক আছে, এমন কোনো বছর যদি তাকে তুমি আয় করতে পারো নাই, এটা আমি মেনে নিলাম। তবে পরবর্তী 3 বছরের ভিতরে যদি তোমার আয়ের পরিমাণটা বেশি হয়ে থাকে, ওইখান থেকে আমাকে ঘাটতি পূরণ করে দিতে হবে। কোনো বছরে যদি, উদাহরণস্বরূপ ভাড়া তো দিতে হবে 5,000 টাকা, তাই তো, ওইটাই তো আমি লিখেছিলাম। কোনো বছরে ধরে নাও অ্যাকচুয়াল রয়্যালটিজের পরিমাণ হয়ে গেল 3,200 টাকা বা 3,000 টাকা। এখন বাকি যে 1,800 টাকা, এটা তো ঘাটতি আছে, ওইটা তখন ওই যে সাফার্ড, এই যে সাফার্ড আছে, সাফার্ডের ঘরে বসবে। তারপর পরের বছরে উদাহরণস্বরূপ 10,000 টাকা অ্যাকচুয়াল রয়্যালটিস হলো, তখন আগের যে ঘাটতি 1,800 টাকা, 1,800 টাকা যদি উনি ঘাটতি পূরণ করে দেন, তখন ওই টাকাটাই রিকুপের করে। রিকুপ মানে ঘাটতি পূরণ, সাফার্ড মানে ঘাটতি, অভাব, সাফার্ড এবং রিকুপ। তারপরে ওনাদের মধ্যে তো চুক্তি হয়েছে যে 3 বছরের ভিতরে টাকা পরিশোধ করে দিতে হবে। এখন এমন কোনো ঘাটতি পূরণের টাকা যেটার মেয়াদ শেষ হয়ে গেছে, 3 বছর পেরিয়ে 4 বছর 5 বছর হয়ে গেছে, তো 3 বছর পেরিয়ে 4 বছর যখন হয়ে যাবে ওইটার ঘাটতি পূরণের মেয়াদ থাকবে না, তখন এটা লিপসের করে। আর যেই পরিমাণ ঘাটতি পূরণ করার বাকি থাকবে ওইটা ব্যালেন্সের করে বসবে। আর ক্যাশ পেমেন্টটা আমি অঙ্কের মধ্যে বোঝাবো। তো এখন একটা অঙ্কের সমাধান না করলে আসলে তোমরা বুঝবে না। আমি এখন যাই আলোচনা করি না কেন, শুধু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আপাতত। যখন একটা অঙ্কের সমাধান বোঝাবো একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এখন আরো গুরুত্বপূর্ণ কথা, অনেক শিক্ষার্থীরা বই থেকে পড়েন, অনেক শিক্ষার্থীরা সাজেশন থেকেই পড়েন। এখন আমি তো বই সাজেশন দুইটাই থেকেই পড়াচ্ছি, দুইটার সমন্বয়ে, বিভিন্ন বইয়ের সমন্বয়ে, সব কিছু সমন্বয়ে। তো দেখেছি কিছু বইয়ের মধ্যে বা সাজেশনের মধ্যে সাফার্ড থাকতে পারে, আবার কিছুটাতে অকার্ডও থাকতে পারে। তার মানে সাফার্ড এবং অকার্ড আসলে একই, দুইটাই একই সমার্থক। আবার কিছু বইয়ের মধ্যে লেইবস থাকতে পারে, আবার রিটেন অফও থাকতে পারে, তো এই দুইটাই একই। কিছু বইয়ের মধ্যে ক্যাশ পেমেন্ট থাকতে পারে বা অ্যামাউন্ট পেবল থাকতে পারে। ক্যাশ পেমেন্ট মানে এইটা, এটা ক্যাশ পেমেন্ট থাকতে পারে বা অ্যামাউন্ট পেবল থাকতে পারে, আসলে দুইটাই একই। তো এই যে আলোচনাটা, আমি মাত্র একটা অঙ্কের সমাধান বুঝাবো, একেবারে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, না বোঝার কোনো কারণ নেই। তবে শুরুতে আলোচনা করে নিতে হয়, বেসিকটা তোমাদের দেখাতে হয়। এখন
একটু আগে যে আমি তোমাদেরকে বললাম আমাদের করণীয় হবে অ্যানালাইসিস অফ রয়্যালটি, যেটা এখন আমরা আলোচনা করলাম। তারপর শর্ট ওয়ার্কিং রয়্যালটি অ্যাকাউন্টস বা রয়্যালটি এক্সপেন্স যে কোনো নামে এটা করতে পারে, অসুবিধা নেই। আর ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট বা জমির মালিকের নামে একটা হিসাব করতে হবে। শর্ট ওয়ার্কিং মানে হলো খাজনা। আমরা এখানে অ্যানালাইসিস অফ রয়্যালটি এটা বুঝে নিলাম। তারপর এখন দেখো, রয়্যালটি অ্যাকাউন্টস করার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়্যালটি অ্যাকাউন্টস অবশ্যই অ্যানালাইসিস অফ রয়্যালটি এটা থেকে আমরা যে বর্তমানে যে রিকোয়ারমেন্ট দেখাবো এটা মূলত এখান থেকে তথ্যগুলো নিয়ে করতে হবে। যেমন এখানে সাফার্ড আছে, রিকোপ আছে, লেইবস আছে, ব্যালেন্স আছে, ক্যাশ পেমেন্ট আছে, অ্যাকচুয়াল রয়্যালটিস আছে, মিনিমাম রেন্ট আছে, এক্সেস ওয়ার্কিং আছে, আউটপুট আছে। তথ্যগুলো তো এটার মধ্যে দেওয়া থাকবে। এইটা থেকে আমরা রয়্যালটি অ্যাকাউন্টসে জাবেদা দিব, ল্যান্ডলর্ড ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট দিতে পারি। আবার কিছু বইয়ের মধ্যে এটা প্রফিট অ্যান্ড লস ক্রেডিট, অ্যাকাউন্ট ক্রেডিট থাকতে পারে এরকম। ল্যান্ডলর্ড ডেবিট মানে জমির মালিকের নামটা এখানে লিখবেন, যদিও এখানে ল্যান্ডলর্ড দিয়েছি, এখানে জমির মালিকের নাম ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট অথবা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট এটা দিতে পারো। তারপর যখন শর্ট ওয়ার্কিং তুমি করবে, এখন গুরুত্বপূর্ণ কথা যে শর্ট ওয়ার্কিং করবে ওই যে টেবিলটা, আমি এটার নাম অ্যানালাইসিস অফ রয়্যালটি বলবো অথবা টেবিলটা বলবো, তখন তোমরা বুঝে নেবে, টেবিলটা বললেই এটা বুঝে নেবে। এখন এই টেবিল থেকে আমাদের শর্ট ওয়ার্কিং করার জন্য তিনটা বিষয়ের উপর প্রভাব পড়বে, যেমন সাফার্ড, রিকোপ, লেইবস, এই তিনটা আসে শর্ট ওয়ার্কিংয়ে। এখন টেবিলের মধ্যে এতগুলো গড় দেখলাম, বাকিগুলো আসবে না? না, বাকিগুলো আসবে না। শর্ট ওয়ার্কিংয়ের মধ্যে শুধুমাত্র সাফার্ড, রিকোপ, লেইবস এইটা আসবে। তবে আরও গুরুত্বপূর্ণ কথা, এই যে সাফার্ড আসবে এটা ল্যান্ডলর্ড নামে মানে জমির মালিকের নামে আসবে সাফার্ডটা, এবং এটা সবসময় ডেবিটে বসবে। সাফার্ড জমির মালিকের নামে আসবে, সবসময় ডেবিটে বসবে, অঙ্কের মধ্যে দেখালেই বুঝবেন। রিকোপ জমির মালিকের নামে আসবে, সবসময় ক্রেডিট হবে, সবসময় ক্রেডিট। রিকোপ মানেই শর্ট ওয়ার্কিংয়ে ক্রেডিট। লেবস যে টাকাটার মেয়াদ থাকবে না, এটা যদি থাকে তখন ইনকাম সামারি, ওইখানে আমরা ইনকাম সামারি নামে ওইটা আমরা সবসময় ক্রেডিট করব। আমি আবার বলছি কথাগুলো, শর্ট ওয়ার্কিংয়ের মধ্যে সাফার্ড, রিকোপ, লেবস এই তিনটাই আসবে। সাফার্ড ল্যান্ডলর্ড নামে জমির মালিকের নামে সবসময় ডেবিট, আর রিকোপ ল্যান্ডলর্ড জমির মালিকের নামে সবসময় ক্রেডিট। মানে রিকোপ বলতে রিকোপের টাকাটা, সাফার্ড বলতে সাফার্ডের টাকাটা, আর লেবস বলতে লেবসের টাকাটা, এটা আবার জমির মালিকের নামে না, এটা ইনকাম সামারি নামে ক্রেডিট করতে হয়। তার মানে শর্ট ওয়ার্কিংয়ে আমরা ধরে নিব যে ডেবিট একটাই হবে, সাফার্ড বা ওকার্ড, সাফার্ডের আরেকটা নাম তো ওকার্ড, সাফার্ড বা ওকার্ড ডেবিট করব জমির মালিকের নামে। রিকোপ এবং লেবস আমরা ক্রেডিট করব, রিকোপটা জমির মালিকের নামে, তবে লেবসটা ইনকাম সামারি নামে। ব্যাস এতটুকু মনে রাখো। আপাতত দেখো, আমি এই অঙ্কের মধ্যে সমাধানটা বুঝিয়ে দিলে ক্লিয়ার হয়ে যাবে। তারপর ল্যান্ডলর্ড অ্যাকাউন্টস করার জন্য বলা হবে। এখন ল্যান্ডলর্ড অ্যাকাউন্টস, এখানে দেখো ল্যান্ডলর্ড অ্যাকাউন্টে চারটা বিষয়ের উপরে লিখতে হয়, রিকোপ, ক্যাশ পেমেন্ট, সাফার্ড, অ্যাকচুয়াল রয়্যালটি। কয়টা হলো? চারটা। ল্যান্ডলর্ড অ্যাকাউন্টস, রিকোপ, ক্যাশ পেমেন্ট, সাফার্ড, অ্যাকচুয়াল রয়্যালটি, চারটাই তো এই টেবিলের মধ্যে আছে। একবার দেখিয়ে দিই। সাফার্ড, রিকোপ, ক্যাশ পেমেন্ট, অ্যাকচুয়াল রয়্যালটি। অ্যাকচুয়াল রয়্যালটি, সাফার্ড, রিকোপ, ক্যাশ পেমেন্ট, ওই চারটার উপরে এখান থেকে আমরা টাকাগুলো নিব। আমি ওই ধারাবাহিকতা এখানে লিখে নিয়েছি যে রিকোপ যেটা, ওইটা যাবে, তার ক্ষেত্রে নামটা লিখতে হবে শর্ট ওয়ার্কিংস, শর্ট ওয়ার্কিংস ডেবিট। আর ক্যাশ পেমেন্ট এটা ক্যাশ অথবা ব্যাংক নামে ডেবিট করতে হবে, মানে প্রথম দুইটা ডেবিট, শেষের দুইটা ক্রেডিট। রিকোপ শর্ট ওয়ার্কিং নামে ডেবিট, ক্যাশ পেমেন্ট ক্যাশ অথবা ব্যাংক নামে ডেবিট, সাফার্ডের টাকাটা শর্ট ওয়ার্কিং নামে ক্রেডিট, আর অ্যাকচুয়াল রয়্যালটির টাকাটা রয়্যালটি অ্যাকাউন্টস নামে ক্রেডিট। আমরা টেবিল থেকে রিকোপ, ক্যাশ পেমেন্ট, সাফার্ড, অ্যাকচুয়াল রয়্যালটি এই চারটার টাকা ল্যান্ডলর্ড অ্যাকাউন্টসের মধ্যে নিব। তারপর এই রিকোপের টাকাটা শর্ট ওয়ার্কিংস নামে সবসময় ডেবিট, ক্যাশ পেমেন্টের টাকা ক্যাশ অথবা ব্যাংক নামে সবসময় ডেবিট, সাফার্ডের টাকাটা শর্ট ওয়ার্কিং নামে ক্রেডিট, অ্যাকচুয়াল রয়্যালটির টাকাটা রয়্যালটি অ্যাকাউন্টস নামে ক্রেডিট।
এখন এই তথ্যগুলো পাশে রেখে আমি যদি তোমাদের কয়েকটা অঙ্কের সমাধান বুঝিয়ে দিই, তোমাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে। এখন অঙ্কের সমাধান বোঝার জন্য আমার ধারাবাহিক ক্লাসগুলো তোমাদেরকে দেখতে হবে। তো আজকে আমি একটা অঙ্কের সমাধান বুঝিয়ে দিচ্ছি। Akis Limited leased a land from Mr. Ishrak on a royalty of টাকা 5 per ton of clay raised with a minimum rent of টাকা 50,000 a year. আচ্ছা, আকিস লিমিটেড মিস্টার ইশরাকের কাছ থেকে একটা জমি লিজ নিয়েছেন, যেখানে ভাড়া দিতে হবে 5 টাকা করে প্রতি টনে। আর জমিটা লিজ নিয়েছেন মাটি উত্তোলনের জন্য। আবার বছরে কমপক্ষে ভাড়া 50,000 টাকা দিতে হবে। এন্ড এবং পাওয়ার টু রিকভ শর্ট ওয়ার্কিংস ডিউরিং দ্য ফার্স্ট 4 ইয়ার্স অফ দ্য লিজ। যদি ঘাটতি হয় তখন এই ঘাটতিটা পূরণ করা যাবে পরবর্তী ফার্স্ট 4 ইয়ার্স, প্রথম 4 বছরের ভিতরে। যে কোনো বছর উনি অ্যাকচুয়াল রয়্যালটি কম হওয়ার কারণে ভাড়াটা দিতে পারলেন না, তাহলে পরবর্তী বছর যদি অ্যাকচুয়াল রয়্যালটি বেশি হয় তখন 4 বছরের ভিতরে ভাড়াটা উনি দিতে পারবেন। ক্লিয়ার এজ ডিউরিং দ্য ফার্স্ট 4 ইয়ার্স অফ দ্য লিজ, প্রথম 4 বছর মাটি উত্তোলন করা হয়েছে। ক্লিয়ার এজ ডিউরিং দ্য ফার্স্ট 5 ইয়ার্স ওয়াজ এজ ফলোস। এখানে 2012 সালে 8,000 টন মাটি উত্তোলন করা হয়েছে, 13 সালে 10,000 টন, 14 সালে 7,000 টন, 15 সালে 20,000 টন, 16 সালে 25,000 টন। শো দ্য রয়্যালটি অ্যানালাইসিস ইন দ্য বুকস অফ আকিস লিমিটেড। এখানে শুধু রয়্যালটি অ্যানালাইসিস ওইটা বাইর করার জন্য বলা হয়েছে, তারপর অন্যান্য যে হিসাব ওইগুলো বাইর করার জন্য বলা হয় নাই। আমি পরের ক্লাসে বোঝাবো, আপাতত ওইটাই ভালো করে বুঝো। এখন ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, আর আমি চিহ্নিত করে বোঝালে ধীরে ধীরে আলোচনা করব, সকল শিক্ষার্থীরাই বুঝতে পারবে ইনশাআল্লাহ। এখানে ইয়ার বছর, বছরগুলো বসিয়ে দাও। 2012, 13, 14, 15, 16। 2012, 13, 14, 15, 16। আউটপুট কি পরিমাণ মাটি উত্তোলন করা হয়েছে? 8,000, 10,000, 7,000, 20,000, 25,000। 8,000, 10,000, 7,000, 20,000, 25,000। এখন এই যে 8,000, 10,000, 7,000, 20,000, 25,000 টন মাটি তোলা হয়েছে, প্রতি টনে 5 টাকা করে ওনাকে ভাড়া দিতে হবে। প্রতি টনে 5 টাকা করে ওনাকে ভাড়া দিতে হবে। তাহলে ওনার ভাড়ার পরিমাণ কত হয়? ওইটাকেই বলা হয় অ্যাকচুয়াল রয়্যালটিস। প্রতি টনে 5 টাকা করে। তখন এটা কিভাবে বাইর করব? খুবই সহজ। 2012 সালে 8,000 টন, 8,000কে 5 দ্বারা গুণ করে 40,000, 10,000 টনকে 5 দ্বারা গুণ করে 50,000, 7,000 টনকে 5 দ্বারা গুণ করে 35,000, তারপর 20,000 টনকে 5 দ্বারা গুণ করে 1 লক্ষ, 25,000 টনকে 5 দ্বারা গুণ করে 1,25,000। কিন্তু ওনার শর্ত হলো যে প্রতি বছর কমপক্ষে ওনাকে 50,000 টাকা ভাড়া দিতে হবে। মিনিমাম রেন্টে প্রত্যেকটা করে 50,000 বসবে। যদি ভাড়াটা দিতে পারি ভালো, দিয়ে যা থাকবে ওইটা অ্যাক্সেসের করে, আর দিতে না পারলে ওইটা অকার্ড বা সাফার্ডের করে। এখন কিভাবে দেখো, 2012 সালে অ্যাকচুয়াল রয়্যালটি হয়েছে 40,000 টাকা, কিন্তু ওনাকে ভাড়া দিতে হবে 50,000 টাকা। এখন 40,000 ধরে নাও ওনাকে দিয়ে দিলাম, কিন্তু শর্ট ওয়ার্কিংয়ে এখন পর্যন্ত অকার্ড বা ঘাটতি আছে 10,000 টাকা। ওনার ভাড়ার পরিমাণ 50,000, আমি দিয়েছি 40,000, এখন পর্যন্ত 10,000 বাকি আছে। ওইখানে ব্যালেন্সও, এখানে ঘাটতির পরিমাণ 10,000 টাকা বাকি আছে, ওইটা লিখে দেওয়া হবে। এটা আমি একটু পরে বোঝাচ্ছি ক্যাশ পেমেন্ট হবে কিভাবে, আগে এই কাজটা করি। 2013 সাল অ্যাকচুয়াল রয়্যালটি 50,000, 50,000 অ্যাকচুয়াল রয়্যালটি হয়েছে 50,000 বারো দিয়ে দিলাম। তাহলে আগের যে ব্যালেন্স 10,000 ঘাটতি ওইটা এখনই থাকবে, নতুন করে আর কোনো কিছু ঘাটতি পূরণ কোনো কিছু এড হওয়ার কথা না। 2014 সাল 35,000 টাকা অ্যাকচুয়াল রয়্যালটি হয়েছে, এখন ভাড়া দিতে হবে 50,000। 35,000 দেওয়ার পরে আরও 15,000 ঘাটতি মানেই অকার্ডের করে, আর ঘাটতি পূরণ করে দিলে রিকুপের করে। আর যে ঘাটতি পূরণের মেয়াদ শেষ হয়ে যাবে ওইটা ল্যাপসের করে, আর যেই ঘাটতি বাকি থাকবে ওইটা ব্যালেন্সের করে। ওকে, এক এক করে সব বুঝবেন। ধারাবাহিক কিছু অঙ্ক সমাধান দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে আগের 10,000 আর নতুন করে আরও ঘাটতি 15, তাহলে ঘাটতির পরিমাণ হলো 25,000 টাকা, তাই তো। 2015 সালে
অ্যাকচুয়াল রয়্যালটিস এটার পরিমাণ হয়ে গেল 1 লক্ষ টাকা। এখন 1 লক্ষ টাকা অ্যাকচুয়াল রয়্যালটি হয়েছে, এখান থেকে তো আমি সহজে 50,000 টাকা ভাড়া দিয়ে দিতে পারি। সহজে 50,000 টাকা ভাড়া দেওয়ার পরে আরও 50,000 বাকি থাকে, তখন এটা এক্সেস ওয়ার্কিংয়ের করে 50,000 টাকা বসবে। ওই টাকা থেকে এখন ঘাটতিটা পূরণ করে দিতে হবে। আমরা ব্যালেন্সের দিকে যদি লক্ষ্য করি, আগের 3 বছরের টাকা টোটাল একসাথে 25,000, এবং এখানে বলা হয়েছে যে 4 বছরের ভিতরে তুমি ঘাটতি পূরণ করে দিতে পারো। তাহলে সময় আছে এখনো। পুরো 25,000 টাকা আমি সাথে সাথে ঘাটতিটা পূরণ করে দিলাম, এই জন্য এটা রিকোপের করে বসবে। 25,000 টাকা ঘাটতি ছিল, ওইটা পূরণ করে দিলাম, তখন তো আর কোনো ঘাটতি থাকার কথা না, তাহলে ব্যালেন্সে শূন্য। 2016 সালে 1,25,000 টাকা অ্যাকচুয়াল রয়্যালটিস হয়ে গেছে। ভাড়া 50,000 দিয়ে দিলাম, তাকে 75,000, কোনো ঘাটতিও বাকি নেই যে ঘাটতি আমি পূরণ করে দিব। তাহলে এখানে আর কোনো কিছু লেখারও প্রয়োজন নেই। এখন বাকি রইল ক্যাশ পেমেন্ট। এই ক্যাশ পেমেন্ট তুমি কিভাবে বাইর করবে মনে রাখো, অ্যাকচুয়াল রয়্যালটি এটার যে গড়, এটার সাথে অকার্ডের গড়গুলো কি হবে, অকার্ডের গড়গুলো যোগ হবে, আর অ্যাকচুয়াল রয়্যালটি এটার সাথে রিকোপের গড় থাকলে ওই টাকাটা বিয়োগ হবে। অথবা যদি ওয়াকার্ড থাকে, তুমি মিনিমাম রেন্টের টাকাগুলো এখানে নিয়ে বসাতে পারো। আমি সকল অঙ্কের জন্য বলে দিচ্ছি, 40,000 অ্যাকচুয়াল রয়্যালটি, যেহেতু ওয়াকার্ড আছে দুইটা যোগ হবে, 40 আর 10 50,000। এখানে 50,000, এখানে ওয়াকার্ড সাফার্ড কোনো কিছুই নেই, তাহলে 50,000, এখানে 35,000, আর ওয়াকার্ড আছে 15,000, তো যোগ করে দাও 35 আর 15 50,000। এখানে 1 লক্ষ, আর এখানে দেখো এখন রিকপ, তো যদি রিকপ থাকে তখন অ্যাকচুয়াল রয়্যালটি থেকে বিগ হয়ে যাবে, আর ওকার থাকলে যোগ হবে। 1 লক্ষ থেকে 25,000 বিগ করলে 75,000 টাকা। তারপর এখানে 1,25,000, এখানে ওকার্ড রিকপ কোনো কিছুই নেই, তো 1,25,000 যেরকম আছে ঠিক সেই রকম। যদি অ্যানালাইসিস অফ রয়্যালটিস এই অঙ্কের সমাধান তোমরা এখন বুঝতে পারো, এটা এখন প্র্যাকটিস করো। যদি বুঝতে পারো, তার মানে পরের ক্লাসগুলো বা পরের অঙ্কগুলো তোমার জন্য সহজ। তবে আমার ক্লাসগুলো ধারাবাহিক দেখতে হবে। আপাতত আজকে যা বুঝালাম খাতা কলমে নোট করে নাও, এই অঙ্কের সমাধানটা প্র্যাকটিস করো। পেইড কোর্সে যারা যুক্ত আছো, ধারাবাহিক ক্লাসগুলো দেখে নাও, সবাই বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে ক্লাস দেখার জন্য।